হ্যালো বন্ধুরা, বাপ ছেলের সম্পর্ক নিয়ে তো আমরা অনেক সিনেমা দেখেছি, তাই না? যেখানে ভালোবাসা থাকে, শাসন থাকে। কিন্তু এই সিনেমায় বাপ ছেলের যে সম্পর্ক দেখানো হয়েছে তা এক কথায় পাগলামি আর রক্তের হোলি খেলা। একজন ছেলে তার বাবার জন্য ঠিক কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। সমাজ, আইন, সম্পর্ক সব কিছুকে পায়ে মারিয়ে কিভাবে সে হয়ে উঠল আস্ত একটা জানোয়ার বা অ্যানিম্যাল, এই গল্পটা ঠিক সেটাই দেখাবে। আজকের ভিডিওতে আমি এই সিনেমাটির প্রতিটি দৃশ্য, প্রতিটি ইমোশন এবং লুকিয়ে থাকা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। তো পপকর্ন হাতে নিয়ে বসে পড়ুন, কারণ গল্পটা বেশ লম্বা এবং ভয়ানক ইন্টারেস্টিং হতে চলেছে। সিনেমা শুরুতেই আমরা দেখি যে এক বৃদ্ধ বিজয় সিংকে তার কোম্পানি স্বস্তিক স্টিলের 100 বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। কিন্তু আসল গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতে। গল্প শুরু হয় বিজয়ের ছোটবেলা দিয়ে। বিজয়ের বাবা বলবীর সিং অনিল কাপুর হলেন দেশের অন্যতম বড় বিজনেস টাইকুন। টাকার পাহাড়, ক্ষমতা সব আছে তার, কিন্তু যেটা নেই সেটা হলো তার পরিবারের জন্য সময়। আজ বলবীরের জন্মদিন। ছোট্ট বিজয় স্কুলের টিচারকে বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসে, বাবার বার্থডে উইশ করবে বলে। টিচার উল্টো রেগে গিয়ে তাকে স্কেল দিয়ে মারে, কিন্তু বিজয়ের সেসব গায়ে লাগে না। তার মাথায় শুধু বাবা। সে দৌড়ে বাবার অফিসে যায়, কিন্তু বাবা মিটিংয়ে ব্যস্ত। বাড়ি ফিরে রাত পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু বাবা আসে না। রাত 10টা নাগাদ বলবীর বাড়ি ফেরে, ক্লান্ত, বিরক্ত। বিজয়ের মা জ্যোতি তাকে বলে, ছেলেটা সারাদিন না খেয়ে তোমার জন্য বসে আছে। বলবীর বিজয়ের রুমে যায়। বিজয় তখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার হাতে ধরা একটা চিঠি। এই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, কারণ এটাই এই সিনেমার মূল দর্শন। চিঠিতে লেখা ছিল, বাবা, এই জন্মে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে, কিন্তু আমি চাই পরের জন্মে আমি তোমার বাবা হব আর তুমি হবে আমার ছেলে। তখন দেখবে আমি তোমাকে কতটা ভালোবাসি, দেখব আমাদের কেমিস্ট্রিটা কেমন জমে। ভাবুন তো, এতটুকু বাচ্চার মনে কতটা ভালোবাসা আর আক্ষেপ থাকলে সে এমন কথা লিখতে পারে। কিন্তু বলবীর সেটাকে বাচ্চার পাগলামি ভেবে ইগনোর করে। সে বুঝতেই পারেনি এই অবহেলাই তিলে তিলে তার ছেলেকে একটা দানবে পরিণত করছে। গল্প জাম করে 25 বছর সামনে। বিজয় এখন যুবক, রণবীর কাপুর। সে তার ছোটবেলার বন্ধু কার্তিকের বোন গীতাঞ্জলির এনগেজমেন্টে এসেছে। গীতাঞ্জলি ছোটবেলায় বিজয়কে ভাইয়া বলতো, কিন্তু তাদের মধ্যে একটা অব্যক্ত ভালোবাসা ছিল। মাঝে ফ্যামিলি ঝামেলার কারণে বিজয়কে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজ অনেক বছর পর বিজয় ফিরেছে। গীতাঞ্জলিকে দেখে বিজয় মুগ্ধ। সে সোজাসুজি গীতাঞ্জলিকে বলে, স্কুলে তো আমাদের মধ্যে প্রেম ছিল, এখন হঠাৎ ভাইয়া ডাকছো কেন? এরপর বিজয় গীতাঞ্জলিকে একটা অদ্ভুত থিওরি শোনায়, আলফা মেল থিওরি। বিজয় বলে, শোনো, আদিম যুগে মানুষ 2 ধরনের হতো। 1, আলফা, যারা শক্তিশালী, যারা জঙ্গল থেকে শিকার করে আনত। আর 2, বাকি সাধারণ পুরুষ, যারা দুর্বল। নারীরা তখন আলফাকেই বেছে নিত তাদের সঙ্গী হিসেবে, কারণ আলফা তাদের এবং তাদের বাচ্চাদের সুরক্ষা দিতে পারত। কবিতা, রোমান্স এগুলো সব দুর্বল পুরুষদের আবিষ্কার, কারণ তাদের গায়ে তো জোর নেই। বিজয় সোজা বলে দেয়, যাকে তুমি বিয়ে করছো সে দুর্বল, আর আমি আলফা। আমি তোমাকে সুরক্ষা দেব, তোমার সব ইচ্ছা পূরণ করব। তুমি কাকে বাঁচবে? গীতাঞ্জলি উত্তরে বলে, আলফাকে। মানে সিগন্যাল ক্লিয়ার, মেয়ে পটে গেছে। পরের দিন বলবীর সিংয়ের 60তম জন্মদিন। বিশাল পার্টি। বিজয় বাবাকে উইশ করতে যায়, সবাই দামি দামি গিফট দিচ্ছে। বিজয়ের দুলা ভাই বরুণ, যে বিজয়ের বড় বোন রীতের স্বামী, তাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি দিলে? বিজয় বলে, আমি আমার চুল কেটে ফেলেছি, কারণ বাবার ছোট চুল পছন্দ। বাবা উল্টো বলে, বড় চুলেও তোকে ভালোই লাগতো। বিজয় হাসি মুখে বলে, কোনো ব্যাপার না পাপা, আবার বড় করে নেব। মানে লক্ষ্য করুন, বাবার সামান্য খুশির জন্য সে নিজের লুক চেঞ্জ করে ফেলল, কিন্তু বাবার তাতেও কোনো ভাবান্তর নেই। পার্টিতে বরুণের সাথে বিজয়ের ঝামেলা হয়। বরুণ লোকটা সুবিধের না, সে সবসময় বিজয়কে খুঁচিয়ে কথা বলে। বিজয় তার ছোট বোন রূপকে সাবধান করে দেয় যে বরুণের ছোট ভাই ভালো লোক নয়, তাকে যেন বিয়ে না করে। এই নিয়ে ঝগড়া বাঁধে। কথা কানে যায় বলবীরের।
বলবীর রেগে গিয়ে বিজয়কে বলে, সবার সামনে সিন ক্রিয়েট করছিস, যা গিয়ে ক্ষমা চা। বিজয় জেদ ধরে বসে, ভুল আমার না, আমি ক্ষমা চাইব না। এখানেই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কেন বিজয়কে ছোটবেলায় আমেরিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিজয়ের বড় বোন রীত যখন কলেজে পড়ত তখন কিছু সিনিয়র তাকে র্যাগিং করত। বিজয় এই খবর পেয়ে সোজা কলেজে চলে যায়। ভাবুন তো, বোনের অপমানে ভাইয়ের রক্ত গরম। বিজয় ক্লাসে ঢুকে সোজা জিজ্ঞেস করে, কে আমার বোনকে ডিস্টার্ব করেছিস? কেউ উত্তর দেয় না। তখন বিজয় তার বডিগার্ডের কাছ থেকে একটা বন্দুক কেড়ে নিয়ে হাওয়ায় ফায়ার করে। পুরো কলেজ স্তব্ধ। সে সোজা ওয়ার্নিং দিয়ে আসে। বাড়ি ফেরার পথে ওই সিনিয়ররা আবার তাদের গাড়ি আটকায়। এবার বিজয় আর কোনো কথা বলে না, সোজা নিজের গাড়ি দিয়ে তাদের ওপর দিয়ে চালিয়ে দেয়। রক্তারক্তি কাণ্ড। এই ঘটনার পর বলবীর বিজয়কে চড় মারে এবং বলে, তুই একটা ক্রিমিনাল, আমার ঘরে অপরাধী জন্ম নিয়েছে, এবং শাস্তি হিসেবে তাকে বিদেশে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। ফিরে আসি বর্তমানে। বাবার জন্মদিনের পার্টিতে ঝগড়ার পর বিজয় ঠিক করে সে আবার আমেরিকা চলে যাবে। সে এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু তখনই টুইস্ট। গীতাঞ্জলি তার বিয়ে ভেঙে সোজা বিজয়ের কাছে চলে আসে। বিজয়ের সেই আলফা কথাবার্তা তার মাথায় ঢুকে গিয়েছিল। বিজয় গীতাঞ্জলিকে নিয়ে সোজা বাবার কাছে যায় আশীর্বাদ নিতে, কিন্তু বলবীর সিং তার ছেলের দিকে তাকায়ও না, সে কাজে ব্যস্ত। এই অবহেলা বিজয়ের বুকে তীরের মতো বিঁধলেও সে কিছু বলে না। এরপর তারা দুজনে মিলে গীতাঞ্জলির বাড়ি যায়। সেখানেও প্রচুর ড্রামা। গীতাঞ্জলির পরিবার তাদের মেনে নেয় না, কিন্তু বিজয় তো নাছোড়বান্দা। সে সবার সামনেই গীতাঞ্জলিকে কিস করা শুরু করে দেয়, মানে সোজা বুঝিয়ে দেয়, তোমরা যা ইচ্ছে বলো, আমরা তো চললাম। এরপর প্রাইভেট জেটে যাওয়ার সময় তাদের রোম্যান্স, এবং পরে হিমাচলের মন্দিরে বিয়ে। তাদের সংসার শুরু হয় আমেরিকায়, কিন্তু বিজয়ের একটা শর্ত ছিল। সে গীতাঞ্জলিকে বলে, শোনো, তুমি আমাকে যা খুশি বলতে পারো, গালি দিতে পারো, কিন্তু আমার বাবার নামে কখনো কোনো খারাপ কথা বলবে না। বাবা আমার কাছে ভগবানের মতো। গল্প 8 বছর এগিয়ে যায়। আমেরিকায় বিজয় আর গীতাঞ্জলির এখন 2টো বাচ্চা। বিজয় এখন পুরোপুরি ফ্যামিলি ম্যান, কিন্তু হঠাৎ একটা ফোন কল তার পৃথিবী ওলটপালট করে দেয়। খবর আসে ইন্ডিয়ায় বলবীর সিংয়ের ওপর গুলি চলেছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ব্যাস, যে অ্যানিমেল এতদিন ঘুমিয়েছিল সে জেগে ওঠে। বিজয় তৎক্ষণাৎ পরিবার নিয়ে ইন্ডিয়া ফিরে আসে। হাসপাতালে বাবাকে দেখে বিজয়ের মাথা খারাপ হয়ে যায়। বলবীর তাকে বলে, যখন গুলি লাগলো আমার শুধু তোর কথাই মনে পড়ছিল, মনে হচ্ছিল তোকে দূরে পাঠিয়ে ভুল করেছি। বাবার মুখে এইটুকু কথা শুনেই বিজয় ইমোশনাল হয়ে পড়ে। সে ঠিক করে যে বা যারা বাবার গায়ে হাত দিয়েছে তাদের সে ছাড়বে না। সে শপথ করে, বাবার হত্যাকারীর গলা আমি নিজের হাতে কাটব। বিজয় বুঝতে পারে ঘরের ভেতরেই কেউ শত্রু আছে এবং বাইরের সিকিউরিটি দিয়ে কাজ হবে না। তার এমন লোক দরকার যারা তার জন্য মরতে পারে। সে চলে যায় তার গ্রামের বাড়িতে, যেখানে তার দাদুর ভাইয়ের ছেলেরা থাকে। তারা পেশায় কৃষক হলেও স্বভাবে যোদ্ধা। বিজয় তার কাজিন ভাইদের বুঝিয়ে বলে যে তার বাবার ওপর হামলা হয়েছে। ভাইয়েরা এক কথায় রাজি হয়ে যায়। বিজয় তাদের নিয়ে একটা নিজস্ব আর্মি তৈরি করে। এরা মডার্ন বডিগার্ড নয়, এরা দেশি পালোয়ান, যারা বিজয়ের হুকুমে আগুনের ওপর দিয়েও হাঁটতে পারে। ইতোমধ্যে বিজয় জানতে পারে যে এই হামলার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। সে নিজের বুদ্ধিতে একটা প্ল্যান করে। সে বাবার মতো দেখতে একজন ডামি বা বডি ডাবল খুঁজে বের করে। তাকে বলবীরের মতো হাঁটাচলা, কথাবার্তা সব শিখিয়ে দেয়। উদ্দেশ্য একটাই, শত্রুকে ধোঁকা দেওয়া। একদিন সেই বডি ডাবল যখন বাইরে বের হয় তখন একদল আততায়ী তাকে বলবীর ভেবে গুলি করে মেরে ফেলে। এই হামলার নেতৃত্ব দিচ্ছিল আসরার নামের এক লোক। কিন্তু আসল টুইস্টটা হয় তখন যখন বিজয় জানতে পারে যে তার নিজের দুলাভাই বরুণ এই ষড়যন্ত্রের সাথে জড়িত। বরুণ ফোন করে আসরারকে জানায় যে আরে ওটা তো ডামি ছিল, আসল বলবীর তো বেঁচে আছে। বিজয় সব ফোন ট্যাপ করছিল, সে সব শুনে ফেলে। নিজের পরিবারের লোকই বাবার জান নিতে চায়, এটা জেনে বিজয়ের সহ্য হয় না। এখন শুরু হয় সিনেমার সবচেয়ে ধামাকা দৃশ্য। বিজয় জানতে পারে আসরার আর তার দলবল একটা হোটেলে মিটিং করছে। বিজয় ঠিক করে আজকেই ফয়সালা হবে।
সে তার অস্ত্র সরবরাহকারী ফ্রেডির কাছে যায়। এখানে একটা খুব ফানি সিন আছে। বিজয়ের প্যান্টের ভেতরে ইচিং বা চুলকানি হচ্ছিল। সে ফ্রেডিকে বলে, ভাই তোর আন্ডারওয়্যারটা দে তো। ভাবুন, সিরিয়াস মোমেন্টে হিরো প্যান্ট খুলে ওনের আন্ডারওয়্যার পরছে। এরপর সেখানে হাজির হয় আসরারের বিশাল বাহিনী। তারা সংখ্যায় কয়েকশো, আর বিজয় একা, সাথে তার ভাইয়েরা। শুরু হয় এক নারকীয় যুদ্ধ। বিজয় কুড়াল, হাতুড়ি, পিস্তল যা পায় তাই দিয়ে মারতে থাকে, কিন্তু শত্রু অনেক বেশি। এরপরই সে হাতে তুলে নেয় এক বিশাল দানবীয় মেশিন গান, যেটা ফ্রেডি নিজেই বানিয়েছিল। এই বন্দুকটার নাম দেওয়া যেতে পারে মৃত্যুর দূত। বিজয় তার ভাইদের নিয়ে সেই হোটেলে হানা দেয়। মেশিন গানের ট্রিগার চাপতেই ধর 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 ধর, সামনে যা আসছিল সব ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। রক্তে ভেসে যায় পুরো হোটেল, শত শত লাশ পড়ে থাকে। বিজয় নিজেও গুলি খায়, শরীর ঝাঁঝরা হয়ে যায়, কিন্তু সে থামে না। যতক্ষণ না সে আসরারকে মেরে ফেলে ততক্ষণ সে শান্ত হয় না। শেষে আসরারকে মেরে বিজয় মাটিতে লুটিয়ে পড়ে। তার অবস্থা খুব খারাপ। তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তাররা বলে বাঁচার চান্স নেই, হার্ট ট্রান্সপ্লান্ট লাগবে। হাসপাতালে বিজয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ডাক্তাররা জানায় তার শরীরে অজস্র গুলি লেগেছে, তার শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, স্বাদ এবং গন্ধ নেওয়ার ক্ষমতাও চলে গেছে। সবচেয়ে বড় কথা, তার হার্ট ফেল করছে। তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে হার্ট ট্রান্সপ্লান্ট দরকার। ভাগ্যক্রমে ডোনার পাওয়া যায়। বিজয়ের হার্ট ট্রান্সপ্লান্ট হয়, কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। সুস্থ হতে তার সময় লাগে কয়েক মাস। এই সময়টায় আমরা বিজয়কে এক অদ্ভুত লুকে দেখি। সে অনেকটা মোটা হয়ে যায়, যাকে আমরা ফ্যাট থরের মতো বলতে পারি। কিন্তু বিজয় তো বিজয়ী। রিকভার করার পর সে তার সেই পুরনো ফিটনেস ফিরে পায়, আর নিজের আত্মবিশ্বাস দেখানোর জন্য সে একদিন সম্পূর্ণ নগ্ন হয়ে বাড়ির বাগানে হাঁটতে শুরু করে। পরিবারের সবাই, এমনকি তার বাবা বোনেরাও অবাক হয়ে যায়। বিজয় বোঝাতে চায়, আমি ফিরে এসেছি, আর আমার লুকানোর কিছু নেই। এবার ক্যামেরা শিফট করে স্কটল্যান্ডে। এখানে আমরা সিনেমার মেইন ভিলেন আবরার হক, ববি দেওলকে দেখি। আবরার হলো সেই মৃত আসরারের ছোট ভাই এবং বিজয়ের দাদুর সেই তৃতীয় ভাই, শমশের আকরমের নাতি। আবরারের এন্ট্রি সিনটা জাস্ট হারহিম করা। সে কথা বলতে পারে না, কারণ ছোটবেলায় সে চোখের সামনে তার দাদুকে আগুনে পুড়ে মরতে দেখেছিল। সেই ট্রমা থেকে তার গলার স্বর চলে যায়। সে তার মননের কথা ইশারায় বোঝায়, আর তার ভাই আবিদ সেটা ট্রান্সলেট করে। সিনটিতে দেখা যায় আবরারের তৃতীয় বিয়ে হচ্ছে। ঠিক তখনই খবর আসে যে তার ভাই আসরার ইন্ডিয়ায় মারা গেছে। রাগে উন্মত্ত হয়ে আবরার সেই খবর আনুনেওয়ালা লোকটাকেই মেরে ফেলে। এরপর রক্তমাখা শরীরে সে তার নতুন বউয়ের সাথে জোর করে ফিজিক্যাল হয়। শুধু তাই নয়, তার আগের দুই বউকেও সেখানে ডেকে পাঠায়। এই দৃশ্যটা বুঝিয়ে দেয় যে আবরার কতটা হিংস্র এবং মানসিক বিকারগ্রস্ত। আবরার এবং তার ভাইদের মোটিভেশন হলো স্বস্তিক স্টিল কোম্পানি তাদের দাদুরও ছিল, তাই ওটা তাদের প্রাপ্য। তারা বিজয় এবং তার বাবাকে শেষ করে কোম্পানি দখল করতে চায়। ইন্ডিয়ায় ফিরে আসি। বিজয়ের কাছে একদিন জোয়া তৃপ্তি ডিমরি নামে এক মেয়ে আসে। সে জানায় বিজয়কে যে হার্ট দেওয়া হয়েছে সেটা তার মঙ্গেতর বা হবু বরের ছিল। ইমোশনাল কানেকশন। বিজয় জোয়াকে তার দাদুর পুরনো বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। বিজয় বিবাহিত হওয়া সত্ত্বেও জোয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনও হয়। গীতাঞ্জলি সব বুঝতে পারে, কিন্তু সে চুপ থাকে। দর্শকরা ভাবতে শুরু করে বিজয় কি তবে চরিত্রহীন হয়ে গেল? বাবার জন্য পাগল ছেলেটা কি বউকে ধোঁকা দিচ্ছে? কিন্তু টুইস্ট আসে একটু পরে। বিজয় জোয়াকে নিয়ে একটা নতুন কেনা রোলস রয়েস গাড়ির সামনে দাঁড়ায়। জোয়া ভাবে বিজয় তাকে প্রপোজ করবে, কিন্তু হঠাৎ গাড়িটা ব্লাস্ট করে। বিজয় তখন হাসতে হাসতে বলে, আমি প্রথম দিন থেকেই জানতাম তুমি কে। আসলে জোয়া ছিল আবরারের পাঠানো এক হানি ট্র্যাপ বা গুপ্তচর। তার কাজ ছিল বিজয়ের ডিএনএ স্যাম্পল নেওয়া বা তার ঔরসে সন্তান ধারণ করা, যাতে ভবিষ্যতে সেই সন্তান সম্পত্তির দাবি করতে পারে এবং সঠিক সময়ে বিজয়ের বাবাকে মেরে ফেলা। বিজয় জোয়াকে বলে, তুমি আমাকে মারতে এসেছিলে, কিন্তু আমার প্রেমে পড়ে গেছো, তাই না? যদি সত্যিই ভালোবাসো তবে আমার জুতো চেটে দেখাও। জোয়া কান্নাকাটি করে এবং সত্যিই বিজয়ের জুতো চাটতে যায়।
বিজয় তখন পা সরিয়ে নেয়। সে বোঝে মেয়েটা সত্যিই প্রেমে পড়েছে, তাই সে তাকে না মেরে ছেড়ে দেয়। বিজয় বাড়ি ফেরে। গীতাঞ্জলি এবার আর চুপ থাকে না, সে ফেটে পড়ে। সে বিজয়কে চড় মারে এবং জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এটা কেন করলে? এই সিনটা সিনেমার অন্যতম বিতর্কিত এবং ইন্টেন্স সিন। বিজয় গীতাঞ্জলিকে বোঝানোর চেষ্টা করে যে আমি যা করেছি সব স্ট্র্যাটেজি ছিল, শত্রুর প্ল্যান জানার জন্য। কিন্তু গীতাঞ্জলি বলে, তুমি একটা অসুস্থ মানুষ। তোমার বাবার প্রতি এই ভালোবাসা ভালোবাসা নয়, এটা একটা রোগ। বিজয় পাল্টা রেগে যায়। সে বলে, বাবার নামে কোনো কথা বলবে না। তাদের ঝগড়া হাতাহাতিতে পৌঁছায়। গীতাঞ্জলি বলে সে বাচ্চাদের নিয়ে চলে যাবে, কিন্তু বিজয়ের লজিক হলো সে যা করছে সব পরিবারের সুরক্ষার জন্য। সেখানে নৈতিকতা বা মোরালিটি তার কাছে তুচ্ছ। এই পার্টিতেই আমরা বিজয়ের দাদু এবং পরিবারের বাকি সদস্যদের দেখি। বিজয়ের দাদু জানান তারা 3 ভাই ছিলেন। তিনি আর তার ভাই দলবীর মিলে এই কোম্পানি দাঁড় করিয়েছেন। কিন্তু তাদের তৃতীয় ভাই, যার নাম ছিল শমশের, সে কোম্পানির সাথে বেইমানি করায় তাকে বের করে দেওয়া হয়েছিল। অপমানে সে পরিবার নিয়ে বিদেশে চলে যায় এবং ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়ে যায়। তার নাম হয় আকরম। কিন্তু কিছুদিন পর সে আত্মহত্যা করে। এই পুরনো ইতিহাসটা মনে রাখবেন। বিজয় এবার ঠিক করে আর ডিফেন্স নয়, এবার অ্যাটাক হবে। সে তার ভাইদের নিয়ে সোজা স্কটল্যান্ডে আবরারের ডেরায় হানা দেয়। সেখানে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। বন্দুক, গ্রেনেড, চাকু কিছুই বাদ যায় না। আবরারের সৈন্যরা একের পর এক মরতে থাকে। শেষে আবরার এয়ারপোর্টের রানওয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। বিজয় তাকে ধরে ফেলে। এখন শুরু হয় ক্লাইম্যাক্স ফাইট। 2 ভাই, বিজয় আর আবরার, দুজনেই শার্টলেস। দুজনের শরীরেই পশুর শক্তি। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। মারামারি করতে করতে তারা রক্তাক্ত হয়ে যায়। এক পর্যায়ে বিজয় আবরারকে বলে, শোন, আমাদের দাদু ভাই ভাই ছিল, আমরা কাজিন। তুই যদি মেনে নিস যে আমার বাবার ক্ষতি করবি না, তাহলে আমি তোকে ছেড়ে দেব। উত্তরে আবরার তার প্যান্টের জিপ খুলে অশ্লীল ইশারা করে, যার মানে আমি হার মানব না। এই অপমান বিজয় সহ্য করে না। সে পকেট থেকে চাকু বের করে এবং সোজা আবরারের গলার নলি কেটে দেয়। আবরার ছটফট করতে করতে মারা যায়। বিজয় তার বাবার শত্রুকে শেষ করে, কিন্তু নিজেও মারাত্মক জখম হয়। রক্তমাখা শরীরে বিজয় ইন্ডিয়ায় ফিরে আসে। সোজা বাবার কাছে যায়। বাবার হাতে সেই রক্তমাখা চাকুটা ধরিয়ে দিয়ে বলে, তোমার শত্রু শেষ, আমি তাকে মেরে এসেছি পাপা। কিন্তু এখানে অপেক্ষা করছিল এক নির্মম সত্য। ডাক্তার জানায় বলবীর সিংয়ের স্টেজ 4 লিউকেমিয়া, ক্যান্সার। তার হাতে আর মাত্র কয়েক মাস সময় আছে। যে বাবার আয়ু বাড়ানোর জন্য বিজয় এত মানুষ মারল, এত পাপ করল, সেই বাবা এখন ক্যান্সারে মারা যাচ্ছে। বিজয়ের পায়ের তলা থেকে মাটি সরে যায়। শেষ দৃশ্যে বাপ ছেলের কথোপকথনটা যে কোনো পাথরের মানুষের চোখেও জল আনবে। বিজয় বাবাকে বলে, পাপা, আমি তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে দিতে পারি, কিন্তু তোমাকে মরতে দেব না। চলো আমেরিকায় যাই চিকিৎসা করাতে। বলবীর দুর্বল গলায় বলে, কিছু হবে না রে, তুই অনেক করেছিস। তখন বিজয় তার মনের সব ক্ষোভ উগরে দেয়। সে বাবাকে মনে করিয়ে দেয় ছোটবেলার সেই দিনগুলোর কথা, যখন সে বাবার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য ছটফট করত। সে বলে, তুমি মহান বিজনেসম্যান হতে পারো, কিন্তু তুমি ওয়ার্ল্ডস বেস্ট পাপা নও। কিন্তু দেখো, আমি ওয়ার্ল্ডস বেস্ট হয়ে দেখিয়েছি। বলবীর তখন নিজের ভুল বুঝতে পারে। সে কেঁদে ফেলে এবং বলে, আমারই ভুল ছিল। আমি যদি তোকে বন্ধু ভাবতাম, শাসন না করে ভালোবাসতাম, তাহলে হয়তো তুই আজ এমন খুনি হতিস না। পরের জন্মে তুই হবি বাবা আর আমি হব তোর ছেলে। তখন দেখিস আমি তোকে কতটা ভালোবাসি। বিজয় তার কাকার কোলে মাথা রেখে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। সবাই যখন ভাবছে সিনেমা শেষ, ঠিক তখনই আসে আসল চমক। পর্দায় দেখা যায় এক কসাইখানাকে। তার হাতে 2টি বড় বড় কসাইয়ের ছুরি। সে ঘুরে তাকায়। তার মুখ অবিকল বিজয়ের মতো। ইনি হলেন আজিজ,
আবরারের সবচেয়ে ছোট ভাই। সে একজন প্রফেশনাল কসাই এবং সাইকোপ্যাথ। সে প্লাস্টিক সার্জারি করে নিজের মুখ বিজয়ের মতো করে নিয়েছে। সেখানে বিজয়ের দুই বিশ্বস্ত কাজিম ভাইকে সে নৃশংসভাবে হত্যা করে এবং ঘোষণা করে, এবার আসল খেলা শুরু হবে। স্ক্রিনে লেখা ভেসে ওঠে অ্যানিমাল পার্ক, মানে পরের পার্টে আমরা দেখব বিজয় বনাম আজিজ, অর্থাৎ রণবীর বনাম রণবীর। তো বন্ধুরা, এই ছিল অ্যানিমেল মুভির সম্পূর্ণ গল্প। আপনাদের কেমন লাগলো এই এক্সপ্লেনেশন? আপনারা কি অ্যানিমেল পার্কের জন্য এক্সাইটেড? কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।